আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত। আমি হতবাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। শহীদ পরিবার বিএনপি দেশ চালাতে ব্যর্থ, রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতাই বিএনপির নাই। সবকিছু এলোমেলো করে ফেলেছে, মাখিয়ে ফেলেছে। নজিরবিহীন ঘটনা, জাতীয় সংসদে এমন ঘটনা ঘটেছে, ইতিহাসে এরকম কোনো জঘন্য ঘটনা ঘটেনি। উনি বলতেছে যে মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত ইসলাম করতে পারে না। আমার নানা সেক্টর 9 এর একজন উপজেলা কমান্ডার, একদম লিস্টেড করাও আছে। আপনি যেটা করছেন এটা মুক্তিযুদ্ধ বলে না, আপনারা যেটা করেন এটা বলা হয় মুক্তিযুদ্ধ ব্যবসা। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে উত্তাল সংসদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফজলুর রহমান আজকে বক্তব্যে বলেছে যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। ফজলুর রহমানের এই বক্তব্য ছিল বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ্য করে, এবং ফজলুর রহমানের এমন বক্তব্যের পর সংসদে বিরোধী দলীয় সদস্যরা তারা হট্টগোল শুরু করে, রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে যায়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যায়ে অনেক বলাবলির পরে এক পর্যায়ে এসে সংসদ শান্ত হয়। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, আমি আবারও বলছি মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এর আগেও তিনি বারবার জামায়াতকে নিয়ে কথা বলেছে, জামায়াতের বিরুদ্ধে কথা বলেছে। তিনি দুচক্ষে জামায়াতকে দেখতেই পারে না রীতিমতো। এখন তো আবার সংসদে তাকে আসন শেয়ার করতে হচ্ছে, এই জামায়াতের সঙ্গে কথা বলতে হচ্ছে। বিরোধী দল হিসাবে আবার এখন জামায়াত ইসলামী রয়েছে। এটা তো কোনোভাবেই মেনে নিতে পারবে না, এটা আগে থেকেই জানা যাচ্ছিল ফজলুর রহমান এমন কিছুই বলবে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ফজলুর রহমান জামায়াতকে ঘিরে বক্তব্য দিতে গিয়ে কি বলল এবং তার বক্তব্য নিয়ে সংসদ কিভাবে উত্তাল সেটাও দেখি। কারণ আমার মনটা খুব ভালো নেই মাননীয় স্পিকার, আমার গলাটাও ভালো না। কারণ মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল, অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন, হাজার হাজার নেতা কর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সবকিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি একমাত্র ব্যক্তি যে 14 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিয়ানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল, তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম। কিন্তু এখন আমার বয়স 78 বছর। আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে, তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছে আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি।
আমি আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় না। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল যে পাল বংশ আজ থেকে 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ডবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান বারিতার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসলো। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, এরা বন্দুকের আওয়াজ, এরা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানুয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ, শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর এম কে বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর এম এ মঞ্জুর, 9 নম্বর এম এ জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের বদস 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিলাম, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম না, তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা
হলো সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশের রক্ত গোলাপ রক্ত জবাও ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতেছি, আরেকটা কথা বলতে আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই থাকবেন, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথা মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। করেছে, আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আচ্ছা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 1 সেকেন্ড, মাননীয় সদস্য ফজলুর রহমান, বসুন। আমি আপনাদেরকে প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ, বসুন। কিন্তু আমার গলা, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি প্লিজ সিট ডাউন। আমি বলছি, এই যে দেখেন, তারা বসুন। তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে, মাননীয় সদস্যবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, গাজী নজরুল ইসলাম, বসুন। আমি আজকে বসুন। এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের, ফজলুর রহমান একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করতো 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে মার্কেটে নতুন ভিডিও চলে আসছে, আগে ভিডিও দেখায়, পরে আমি কথা বলতেছি। যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। এই
বদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। ওকে, তো উনি আরো অনেক কিছু বলছে আর কি, পুরোটা দেখছি আর কি আমি। তো উনি বলতেছে যে মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত ইসলাম করতে পারে না। আমার নানা সেক্টর 9-এর একজন উপজেলা কমান্ডার, একদম লিস্টেড করাও আছে, ঠিক আছে, যা চেক করে আসেন। যদিও আমি জামাত ইসলাম করি না, কিন্তু যে দলে আপনার মতো মূর্খ মুক্তিযোদ্ধা ক্লেম করার লোক আছে, ওই দল আমি করি না, করবো না, কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আপনি যেটা করছেন এটা মুক্তিযুদ্ধ বলে না, আপনারা যেটা করেন এটা বলা হয় মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযোদ্ধা করছে আমার নানায়, কোনোদিন নিজের মুখ ফুইটা একটাবার বলেও না যে সে মুক্তিযোদ্ধা ছিল। মানুষের কাছ থেকে আমরা শুনছি, সে যখন রাস্তা দিয়ে হাইটা যেত মানুষের সম্মানে তারা রাস্তা ছেড়ে দিত। আপনারা ফজা পাগলা কয়ে ডাকে। তারা মুক্তিযোদ্ধারা মনে করছে যে ওই সময় তাদের এটা দায়িত্ব ছিল, যেমনটা 24-এর পোলাপান করছে জুলাই যুদ্ধায়। ওই টাইমে এরা ইয়াং ছিল, এই টাইমে তারা জুলাই যুদ্ধটা করছে। কিন্তু গুটি কয়েক লোক এটার ক্লেম করছে, সবাই ক্লেম করে নাই। আপনি হচ্ছেন ওই গুটি কয়েক লোকের মধ্যে একজন যে ক্লেম করতেছেন। আপনারা বলা হয় মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা না। এই মুক্তিযুদ্ধের ব্যবসা করতে করতে 55টা বছর দেশের গোয়া মেরা কেন ধরাই দিয়েছেন আপনারা, ঠিক আছে। আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ এখন ওয়ার্ল্ড স্টেজে মনে করেন কাঁপাইতেছে, আর আমগরে কেউ গোনাই ধরে না, বরং নিচের দিক থেকে আমরা সবসময় 1, 2, 3-এ থাকি। আমাদের দেশের মতো এত নোংরা দেশ, এতটা দেশ পৃথিবীর কোথাও নাই। অথচ আমাদের যে পরিমাণ সম্পদ আছে, আমাদের ন্যাচারাল রিসোর্স এত, এই পরিমাণ মানব সম্পদ 18 কোটি জনশক্তি, তারা আমরা কাজে লাগাইতে পারি নাই শুধুমাত্র আমাদের এই মুক্তিযুদ্ধ ব্যবসায়ীগুলোর কারণে। আজকে আবার আর এক নতুন দেখলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, এটার ক্রেডিট নাকি শেখ হাসিনার, ঠিক আছে। রূপপুর পারমাণবিক ক্রেডিট আমার, 2 কোটি প্রবাসীর, বাংলাদেশের যে সমস্ত শ্রমজীবী মানুষ আছে, কাজ করতেছে, ট্যাক্স দিতেছে, তাদের, রিক্সাওয়ালার, ভ্যান চালক, মাছ ব্যবসায়ী, যারা কৃষক, যারা কষ্ট করে খাইতেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্রেডিট তাদের টাকা বানানো হয়েছে। মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ীদের জন্য না, বরং আপনার মতো লোকরা মুক্তিযুদ্ধের মানে যারা জেনুইন মুক্তিযুদ্ধ তাদের রেপুটেশনের ভোগা মেরে দিতেছেন। আপনাদের কারণে কয়দিন পরে এই যে ইয়াং জেনারেশন মুক্তিযোদ্ধাদের ঘৃণা করা শুরু করবে। আমার নানাই তো কোনো অপরাধ করে নাই, সে তো মুক্তিযুদ্ধ বেচে নাই আপনার মতন। বেচা মুক্তিযুদ্ধ বেচে সংসদে গেছেন। স্বাধীনতার 55 বছর পরেও আপনারা এখনো মুক্তিযুদ্ধের গান মুক্তিযুদ্ধে এত মুক্তিযুদ্ধ দেশের জন্য কি বালটা ফেলাইছেন? 55 বছর পরে দেশের এই অবস্থা হয় কেমনে? গালিও দিতে পারতেছি না আপনারা ঠিকঠাক মতো, কারণ মুক্তিযোদ্ধা আপনি। ওই সম্মানটুকু করি আপনারা, কিন্তু আপনারা সম্মান রাখতে পারতেছেন না। বিএনপি দেশ চালাতে ব্যর্থ, রাষ্ট্র চালানোর কোন যোগ্যতাই বিএনপির নাই। সবকিছু এলোমেলো করে ফেলেছে, মাখিয়ে ফেলেছে। নজিরবিহীন ঘটনা, জাতীয় সংসদে এমন ঘটনা ঘটেছে, ইতিহাসে এরকম কোন জঘন্য ঘটনা ঘটেনি। দর্শক, রাষ্ট্র চালানো এত সহজ নয়, সব ধৈর্য পাটে দিয়ে রাষ্ট্র চালানো যায় না। বিএনপি যেখানে হাত দেয় সবকিছু মাখিয়ে ফেলে, লেজে গোবরে মাখিয়ে ফেলে। দেখেন, হাসিনা এবং আওয়ামী লীগের চাইতে যোগ্য কোনো দল বাংলাদেশে কোনোদিন আসে নাই এবং আসবে কিনা আমি জানি না। আর যোগ্য বলেই তারা ফেসিস্ট হতে পেরেছে, গণহত্যা করতে পেরেছে, বারবার জনগণকে বোকা বানিয়ে জনগণের ভোটাধিকার হরণ করে টিকে থাকতে পেরেছে। তবে এই যোগ্যতাটা নেগেটিভ কাজে লাগিয়েছে, অনেকটা পজিটিভ কাজেও লাগিয়েছে। যেমন এই যে বিএনপি যেরকম একদম মার্কিন তাবেদার হয়ে পড়েছে, আওয়ামী লীগ কিন্তু এরকম মার্কিন তাবেদার হয়নি। আওয়ামী লীগের ফরেন পলিসি নিয়ে যতই সমালোচনা করি, ভারত, চীন, যুক্তরাষ্ট্রের মধ্যে যেভাবে ব্যালেন্স করে ফেলেছে, ওটা বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে একসাথে করে দিলেও তারা পারবে না। শেখ হাসিনা যেটা করেছে, আপনি চিন্তা করেন ভারত চীন কতটা কনফ্লিক্টিং রাষ্ট্র। বাংলাদেশ নিয়ে ভারত এবং চীনের ইন্টারেস্ট যথেষ্ট কনফ্লিক্টিং। সেখানে শেখ হাসিনা কত সুন্দরভাবে ভারত চীনকে ব্যালেন্স করে চলেছে, এক নৌকায় নিয়ে চলেছেন। শেখ হাসিনা মাঝখানে, নৌকার এক পাশে চীন, এক পাশে ভারত, কোনো নৌকা ডোবাডোবি নেই। এবং যুক্তরাষ্ট্রকে সারা বছর টাইট দিয়ে রেখেছেন, পিটার হাসকে জবাই করে খেতে চেয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতদের উপর হামলা করেছেন, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এদেরকে গালাগালি করেছেন এবং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এদের তীব্র সমালোচনা করেছে। দিন শেষে ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে। এই যে চালাকি, এই যে যোগ্যতা, এটা জিয়াউর রহমান, খালেদা জিয়া কবর থেকে উঠেও পারবে না, যেটা অনলি শেখ হাসিনা পেরেছে। এবং রাশাকে কিভাবে কাজে লাগিয়েছে, সত্যিকার অর্থে অসাধারণ। বিশেষ করে আওয়ামী লীগের যোগ্যতা সম্পর্কে যদি আপনি দেখতে চান, 2014 সালের ভোটারবিহীন নির্বাচনের পর পুরো পৃথিবী যে আওয়ামী লীগ সরকারকে কেউ কোঅপারেট করবে না, সমর্থন করবে না। আওয়ামী লীগ আরেকটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য, সবাই এর বিরুদ্ধে। কিন্তু ধীরে ধীরে সবাইকে কিভাবে ম্যানেজ করে ফেলেছে, সবাই আস্তে আস্তে আওয়ামী লীগ সরকারকে মেনে নিয়েছে।
এবং বড় কোনো ডিজাস্টারের মুখে পড়েনি আওয়ামী লীগ সরকার, বড় কোনো স্যাংশনের মুখে পড়েনি, এবং যে স্যাংশন দিয়েছে ওতে তাদের কিচ্ছু আসে যায়নি, ওগুলো তারা গণেই নেই। এটা কিন্তু যোগ্যতা, এরকম কোনো যোগ্যতা তারেক জিয়ার নেই। আমি একটা প্রেডিকশন আগেই করেছি যে ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। ইতিহাস এটা লিখবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। খালেদা জিয়া, শেখ হাসিনা এরা যোগ্য ছিলেন। তো দর্শক, শেখ হাসিনা সংসদ চালাতো, সংসদে কখন যাওয়া লাগবে কখন যাওয়া লাগবে না, কোনটার উপর কোনটা প্রেসিডেন্স পাবেন, আর সবকিছু সুন্দরভাবে করতেন। ফ্যাসিস্ট, কিন্তু এত সুন্দরভাবে করতেন, তার কার্যক্রমে কলম লাগানো খুব কঠিন ছিল। দুর্নীতি করতেন, চুরি করতেন, লুটপাট করতেন, অর্থ পাচার করতেন, এমন ভাবে করতেন ধরা খুব কঠিন ছিল। এসালামের মাধ্যমে ব্যাংক লুটপাট করিয়েছেন, ব্যাংক ডাকাতি করেছেন, কিন্তু কেউ কিছু করতে পারেনি। হ্যাঁ, চূড়ান্ত ভাবে যখন সব গিয়েছে তখন গিয়েছে, তার আগে আলাদাভাবে কিছু করতে পারেনি। আবার যখন বেয়াদব বা আওয়ামী লীগের কাউকে সাইজ করতে চেয়েছে, করেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে অনেক ক্ষেত্রে নিজেরাই খেয়ে দিয়েছে, সে সম্রাটকে খেয়ে দিয়েছে, জি কে শামীম, এরকম আর অনেককে খেয়ে দিয়েছে। এবং বিএনপির অনেককে, আসলাম চৌধুরীকে যতদিন ইচ্ছা ততদিন জেলে রেখেছে, কিছু করার নেই। কেউ আসলাম চৌধুরীকে বের করতে পারেনি। জামাত নেহাদের ফাঁসি দিয়েছে, জাতিসংঘের মহাসচিব বারাক ওবামা নিষেধ করেছে, তারপরে দিয়েছে। এটা কিন্তু যোগ্যতা। আর বিএনপি এমন একটা ধৈর্যের সরকার, তারা সংসদটা ঠিক মতো চালাতে পারে না। দর্শক, কি অদ্ভুত দেখেন, হঠাৎ স্পিকার বললেন যে এখন বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তব্য দিতে চাইনি। স্পিকার চিফ হুইপকে বলেন, মাননীয় চিফ হুইপ আপনি বলেন। মানে এই যে কে বক্তব্য দিবে কি, এগুলো সব চিফ হুইপ ঠিক করে দেন, এমনকি কত মিনিট কি, এগুলো বেসিক্যালি চিফ হুইপ, বিরোধী চিফ হুইপ সবাই মিলে তালিকাটা দেওয়া হয়, উপস্থিতভাবে দেওয়া হয়, আগেও দেওয়া হয়, এবং সময়টা চাইলে স্পিকার কিছুটা কম বেশি করতে পারেন। তো দর্শক, লুৎফুজ্জামান বাবর বক্তব্য দিলেন না, এবং চিফ হুইপ বলেছেন যে হ্যাঁ তার সাথে আমি কথা বলিনি, কিন্তু হুইপ বলেছে। লুৎফুজ্জামান বাবর বলে আমার সাথে কেউ যোগাযোগ করেনি। এর মানে আন্দাজের উপর, হাওয়ার উপর সংসদ চালায়। সংসদের এটা একটা নিয়ম যে কে বক্তব্য দিবে কি দিবে না, সে রেডি কিনা, সে আসবে কিনা আজকে, কারণ এমপিরা অনেকদিন তো আসে না, সবাই সব দিন আসে না, এবং কোন মন্ত্রী কোন প্রশ্ন উত্তর পর্ব কি থাকবে, আজকে আসবেন কিনা, এগুলো সব নিশ্চিত করে এগুলো সব উপস্থাপন করা হয় সংসদে। আপনারা দেখেন যে প্রশ্ন করে, এগুলো ইনস্ট্যান্ট প্রশ্ন না, এগুলো আগে ভাগে লিখিত প্রশ্ন দিতে হয়। এই যে উত্তর দেয়, বেশিরভাগই উত্তর আগে ভাগে রেডি করা থাকে, সম্পূর্ণ প্রশ্ন উত্তর ইনস্ট্যান্ট দেওয়া হয়। তো দর্শক, সংসদে কে কি বলা হবে, এগুলো সব, এই যে স্পিকার কি বলেন, কে বক্তব্য দিবে কি, কত বিধিতে, এগুলো সব আবার প্রজেক্টরে লেখা ওঠে, এগুলো সব আবার টেলিভিশনে দেখেন। আমরা যারা সরাসরি সংসদ দেখেছি, আমরা দেখে এসেছি। তো দর্শক, তো সেখানে কি একটা অবস্থা দেখেন, কিভাবে এলোমেলো করে ফেলেছে। যে বাবরের সাথে কথা না বলে তার নাম লিখে দিয়েছে, আবার বাবর বিএনপির এমপি, এবং চিফ হুইপ বলেছেন যে প্রধানমন্ত্রী না আসলে কেউ বক্তব্য দিতে চায় না, এবং বাবর শেষ পর্যন্ত বক্তব্য দেননি। কারণ জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, জনগণের পক্ষ হয়ে কথা বলবেন, জাতির পক্ষ হয়ে কথা বলবেন, শুধু প্রধানমন্ত্রীকে শোনাতে হবে। লুৎফুজ্জামান বাবর বক্তব্যই দিলেন না। প্রধানমন্ত্রীকে তেল মারাই রাজনীতি, জাতির প্রতি কোনো দায়বদ্ধতা নাই, সংসদে কথা বলার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, আপনার আগে মুখস্থ করে আসতে হবে বক্তব্য। মানে কি চলছে এটা? এটা কি কোনো সংসদ? আবার প্রধানমন্ত্রী আসেন না, আবার সংসদ, মানে এটা কি তাস খেলা না জুয়া খেলা? মাঝে মাঝে শুরু হয় আধা ঘন্টা পর, মাঝে মাঝে 4 মিনিট পর, এবং কি কারণে সেটা বলে না, এবং এটা নিয়ে আবার সংসদে কথা হয়। আবার কেউ সংসদে খায়, আবার কেউ সংসদে বই দিয়ে ঢেকে কথা বলে, ক্লাসরুমে যেরকম পেছনে ফাঁকিবাজি করতাম আমরা সেরকম, তা আমাদের স্টুডেন্টরা করে সেরকম। এটা কি সংসদ? হাসিনার আমলে এগুলো হতো না। তো দর্শক, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকার অসন্তোষ, এর মানে সংসদের প্রতি আগ্রহ নাই। থাকবে কেন? দেশ তো চালাচ্ছে কোনো অদৃশ্য শক্তি, এই কারণে মন্ত্রী উপস্থিত হন না। কেউ আবার চা খান, কেউ হঠাৎ উঠে চলে যান, আবার স্পিকার যাকে ডাকেন সে অনুপস্থিত। অনেকবার আমি দেখেছি সংসদে যে স্পিকার বলেন বক্তব্য রাখবেন অমুক, সে নাই। সংসদের প্রধানমন্ত্রী না থাকলে বক্তব্য দিতে চান না সংসদ সদস্যরা। এটা কি? এটা কি কোনো রাজনীতি? এটাকে দেশ চালানো বলে? সংসদটাই ঠিক মতো সুন্দরভাবে চালাতে পারছে না, অথচ আমার বিরোধী দল, এবং এই দেখেন জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল, অথচ সরকারি দল বিরোধী দলের মধ্যে কার্যত তেমন কোনো একতলাফই নেই। এবং জামাতের মতো নিরীহ বিরোধী দল ইতিহাসে কখনো আসেনি, আর আসবে কিনা সন্দেহ আছে। জামাত ভবিষ্যতে বিরোধী দল হলো, জামাত অনেক গাদ্দার হবে। এখন পর্যন্ত জামাত ইতিহাস সবচেয়ে নরম বিরোধী দল, তাদের কেন্দ্র করে হট্টগোল, এবং মানে সবকিছু তালগোল পাকিয়ে ফেলে। স্পিকার হতাশা প্রকাশ করেন, এবং মাঝে মাঝে এমপি মন্ত্রীরা ভেবা জায়গা খেয়ে যান, এবং অনেক এমপিদের মন্ত্রীদের অনেক কিছুই কিন্তু সংখ্যা সচিবালয় লিখে দেয়, তারা আবার ভুলভাল লেখেন। কিছুদিন পর শুনবো যে সংসদেও মব হয়েছে, আল্লাহ না করুক।
দেশের অবস্থা ভালো না, বিএনপি দেশ চালাতে পারছে না, বিএনপি অযোগ্য, ব্যর্থ। এই যে দেখালাম জাতীয় সংসদে উদ্ভট কাণ্ড চলছে। আগুন ঝরাতে গেলে কথার ধার থাকতে হয়, কিন্তু সেই ধার যেন সত্যকে কেটে না ফেলে, সেটা মনে রাখা জরুরি। যে বাংলাদেশে দাঁড়িয়ে কেউ বলে অমুককে নির্মূল করো, সে আসলে আগুন দিয়ে আগুন নেভাতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের মুখে এমন আহ্বান যদি সত্যিই ওঠে, তাহলে সেটা রাজনীতির ভাষা নয়, এটা এক ধরনের ঝড় ডেকে আনার বাঁশি। আর ঝড় কখনো শুধু একটা গাছ ফেলে না, পুরো বনটাই কাঁপিয়ে দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হোক বা অন্য কোনো দল, নির্মূল শব্দটা যখন রাজনীতির অভিধানে ঢুকে পড়ে, তখন গণতন্ত্রের বুকের উপর যেন লোহার বুট পড়ে। মতের লড়াই যদি অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়, তাহলে সেটা আর রাজনীতি থাকে না, সেটা হয়ে যায় প্রতিশোধের কৃষ্ণ গহ্বর, যেখানে একে একে সব কণ্ঠস্বর গিলে যায়। আমরা কি আবার সেই পথেই হাঁটতে চাই? দমনের রাজনীতি মানে নদীর গতিপথ বন্ধ করে দেওয়া, শুরুতে শান্ত মনে হলেও এক সময় সেই জমে থাকা পানি বাঁধ ভেঙে বন্যা হয়ে ফিরে আসে। পীড়নের রাজনীতি মানে আগুনকে কাচের বাক্সে আটকে রাখা, একদিন সেই কাঁচ ফেটে গেলে আগুন আর নিয়ন্ত্রণে থাকে না। যারা বাংলাদেশকে অস্থির দেখতে চায়, তারা চায় এই আগুন ছড়িয়ে পড়ুক, দল বনাম দল, মত বনাম মত, মানুষ বনাম মানুষ। তারা চায় আমরা নিজেরাই নিজেদের ভিত খুঁড়ে ফেলি, যেন শত্রু আর কিছু করারই দরকার না হয়। বাংলাদেশ কোনো এক দলের একচাটিয়া জমি না, এটা একটা বহু মতের মাঠ। এখানে লড়াই হবে যুক্তির, নীতির, ভোটে, নির্মূলের নয়। কারণ গণতন্ত্রে প্রতিপক্ষকে মুছে ফেলা যায় না, তাকে মোকাবেলা করতে হয়। তাই প্রশ্নটা স্পষ্ট, আমরা কি আগুনের রাজনীতি চাই নাকি আলোয় দাঁড়ানো রাজনীতি? কারণ আগুন পুড়ে শেষ পর্যন্ত ছাই বাঁচে, কিন্তু আলো থাকলে পথ বাঁচে, মানুষ বাঁচে, দেশ বাঁচে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। তো এখন আপনারাই বলেন যে আপনারা কি বলবেন এই ফজলুর রহমানকে নিয়ে। আপনারা কি মনে করেন ফজলুর রহমান যে কথা বলেছে তিনি কি সঠিক, তিনি কি ঠিক কথা বলেছে একদম? আপনারা অবশ্যই আপনাদের অভিব্যক্তিটা কমেন্টে উল্লেখ করে জানিয়ে যাবেন। ফজলুর রহমান তিনি শুরু থেকে এখন পর্যন্ত শুরু থেকেই তিনি জামায়াতকে দু চোখকে সহ্য করতে পারে না। মানে সবাই হাসছিল, অনেকে বলছিল যে এই পাগলটাকে চেতিয়েছি আসলে কে, পাগলরে না খেপাইলেও পারতো। সবাই মজা নিচ্ছিল সংসদে ফজলুর রহমানের কথা শুনে। যাই হোক, অনেকে দাবি করছে যে ফজলুর রহমানের কপালে মুক্তিযোদ্ধা লিখে দেওয়ার হোক, মানে মুক্তিযোদ্ধা লিখে দেওয়ার দাবি জানাচ্ছে অনেকেই। ফজা পাগলার কপালে সেটা লিখে দেওয়া হোক। ফজা পাগলা যেহেতু বলেছে, মনে হয় ঠিকই বলেছে, মানুষ এরকমও মন্তব্য করছে হাসির হাট্টা মতো করে। আপনারা জানাবেন আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান। শিয়াল পাল যতই বড় হোক না কেন, সামনে যখন সিংহ পড়ে যায় তখন কেউ কোন দিকে পালাবে সে পথ খুঁজে পায় না। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সত্যিকারের সিংহ পুরুষ, এমন বক্তব্য আমরা শুনছি অনেকের মুখ থেকে। তো এখন আপনারা জানাবেন আপনারা কার পক্ষে, ফজলুর রহমান যেটা বলেছে সেটার পক্ষে নাকি বিপক্ষে। আল্লাহ হাফেজ।